হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএম স্টাডি পয়েন্ট। ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের কাছে আলোচনা করব হিস্ট্রি থেকে টেট 2। টপিকটা হলো ত্রিপুরা সমাজ ও উৎসব, অর্থাৎ ট্রাইবেল সোসাইটি অ্যান্ড ফেস্টিভ্যাল ইন ত্রিপুরা। তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখো এবং কনসেপ্টটা খুব সুন্দর করে দেওয়া আছে। শেষে প্রায় 60টা কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের মধ্যে এখনও যারা যারা আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই গ্রুপের মধ্যে যদি অ্যাড হতে চাও, অবশ্যই এই নাম্বারে মেসেজ করে কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করে অবশ্যই অ্যাড হতে পারো ফ্রি মক টেস্ট দেওয়ার জন্য। এবং যারা যারা আমার আগের ভিডিওগুলি দেখোনি, অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, একদম টপিক অনুসারে ভিডিও বানানো আছে। আর একটা কথা বলে রাখছি, যারা যারা আমার কাছ থেকে নোট নিতে চাও, অবশ্যই নাম্বারে দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারো এবং নোটগুলি দেখে যদি তোমাদের কাছে মনে হয় সাফিসিয়েন্ট, অবশ্যই নিতে পারো বা কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, তাহলে চলো আমরা আজকের ক্লাসটা শুরু করছি। আমাদের ক্লাসটা হলো ত্রিপুরা সমাজ ও উৎসব। ঠিক আছে, দেখো আমাদের কাছে কি আছে। প্রথমেই বলা হয়েছে পরিচয়। ঠিক আছে, এক সময় ত্রিপুরার পার্বত্য আদিবাসীদের জীবন ছিল সম্পূর্ণ কৃষি নির্ভর ও অরণ্য নির্ভর। ঠিক আছে, তারপরে কি বলা হয়েছে, তারা ছিল আপন সীমানায় আবদ্ধ। আর তারা কি ছিল? আপন সীমানার মধ্যে আবদ্ধ ছিল। জুম ও অন্যান্য নানা কারণে জুম চাষ ও অন্যান্য নানা কারণে তখন তারা ছিল যাযাবর। ঠিক আছে, জুম চাষে নারী পুরুষ যুবক যুবতী সকলেই সমবেতভাবে অংশগ্রহণ করত। জুম চাষই ছিল তাদের জীবনের প্রধান জীবিকা। ঠিক আছে, দেখো এখানে আমি জুম চাষের দুইটা পিকচার তুলে ধরেছি তোমাদের কাছে। দেখো এখানে এখানে কি মহিলারা এবং পুরুষরা দুজনই সমাবেতভাবে অংশগ্রহণ করত জুম চাষের মধ্যে। ঠিক আছে, আর প্রধান জীবিকাই ছিল জুম চাষ। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে। নেক্সট এখানে বলা হয়েছে, তাই জুম দানের সোনালি শীষের মতোই তাদের জীবনও আনন্দলিত হতো। জুম ভালো হলে জীবন দোলাই হাসি ঠাট্টা প্রেম ভালোবাসার ঢেউ আছড়ে পড়তো তাদের আসনে। কিন্তু জুম ভালো ফসল না হলে বিপরীত দৃশ্যই স্বাভাবিক। অর্থাৎ জুম চাষ যদি ভালো হতো, তাদের মধ্যে হাসি ঠাট্টা প্রেম ভালোবাসা সবই থাকতো। তার পাশাপাশি যদি জুমটা ভালো না হতো, তাদের বিপরীত দৃশ্যই মানে মন খারাপ থাকতো, তাদের এই দৃশ্যটা দেখতে পেত। আবার সারাদিনের অক্লান্ত শ্রমের পর যাযাবরের দীর্ঘ পথ চলার পর কণিকে বিশ্রামে দেখা দিত গান, নাচ, কাহিনী, গল্প, অতি প্রাকৃতিক বিশ্বাসভিত্তিক নানা কল্পকথা, গাছে পাথরের বিশ্বাস অগ্নি নিয়ে এই লোক সংস্কৃতি সমৃদ্ধ হয়েছে। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো আমাদের কাছে। নেক্সট এখানে বলা হয়েছে জুম নৃত্য। ঠিক আছে, তোমরা প্রত্যেকেই জানো, যারা যারা উপজাতি ভাই বোনরা আছো, তারা এই নাচটা সম্পর্কে সবাই পরিচিত। জুম নৃত্য। জুম নৃত্য ত্রিপুরার ঐতিহ্যবাহী সংস্কৃতি। আদিবাসীরা সমবেতভাবে এই নাচে অংশগ্রহণ করে। আর আদিবাসীরা কি করে? সমাবেতভাবে এই নাচে অংশগ্রহণ করে। দেখো এখানে পিকচারের মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করেছি। সঙ্গে তাকে মৃদাঙ্গ, ডুল, বাঁশের বাঁশি আর কণ্ঠ সঙ্গীত। ঠিক আছে, সূর্য সূর্য যখন আবির ছড়িয়ে পশ্চিম আকাশে বিদায়ের প্রতীক্ষায় ত্রিপুরার প্রত্যন্ত আকাশে তখন এই মধুর ধ্বনি বেজে ওঠে। ঠিক আছে, আর পাহাড়গুলি যেন সারাদিন প্রখর রোদ বা বর্ষণ মাথায় নিয়ে বসে আছে সন্ধ্যার এই ধ্বনিসমূহ প্রতিধ্বনি করে দেওয়ার জন্য। ঠিক আছে, তোমরা প্রত্যেকেই জানো জুম নৃত্য। জুম নৃত্যটা কী করা হয়? সূর্যের যখন বিদায়ের বেলায় আকাশটা একদম কি হয়ে যায়, একদম আমাদের কাছে যেমন আবির চলিয়ে যায়, সেই সঙ্গে তাদের এই নাচটা পরিবেশন হয় এবং সঙ্গে থাকে মৃদঙ্গ, বাঁশি এবং কণ্ঠ সঙ্গীত। ঠিক আছে, নেক্সটে কি আছে দেখো আমাদের কাছে। লেবাংবু মানে, ঠিক আছে, এই দেখো এটাও আরেকটা হলো নৃত্য। ঠিক আছে, লেবাংবু মানে জুম নৃত্যের পর আরেক উল্লেখযোগ্য কৃষি নির্ভর লোকনৃত্য হচ্ছে লেবাংবু মানে। ঠিক আছে, লেবাং অর্থাৎ শস্য বিনাশকারী পতঙ্গ। লেবাং যে কথাটা, এটার মানে হলো শস্য বিনাশকারী পতঙ্গ এবং বোমানি শব্দের অর্থ হলো সেই পতঙ্গ বিনাশকারী নাচ। এই দেখো, ঠিক আছে, একদম সুন্দর করে দুইটি বাঁশের টুকরো নিয়ে পতঙ্গ ধ্বংস করা হয়। আর দুইটি বাঁশের টুকরো নিয়ে পতঙ্গ ধ্বংস করা হয়। এই বিরক্তিকর অথচ
অত্যন্ত প্রয়োজনীয় কাজটি সম্পাদনের জন্য এর সঙ্গে যুক্ত হয় নাচ আর গান। ঠিক আছে, এই নাচ আর গান সেই মাটির মঞ্চ ত্যাগ করে বর্তমানে শহরের মঞ্চে আশ্রয় নিতে দেখা যাচ্ছে। এই যে নাচ লেবাংবু মানে এই নাচটা গ্রামে প্রত্যন্ত এলাকা ছেড়ে এখন শহরাঞ্চলে বিভিন্ন জায়গাতে এগুলি পরিবেশন করা হয়। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো, একদম সুন্দর করে স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের কাছে খুবই কাজে আসবে। শেষে প্রায় 60টা কোশ্চেন নিয়ে আলোচনা থাকবে। মামিংতাং, ঠিক আছে, কি বলা হয়েছে, লোকনৃত্যমূলক, এটি এক নতুন ফসলের উৎসব। ঠিক আছে, এটি একটি নতুন ফসলের উৎসব। ফাঁকা ফসল কাটার সময় মামিংতাং উৎসব অনুষ্ঠিত হয়, আর এটা ফাঁকা ফসল কাটার সময় এটা অনুষ্ঠিত হয়। ঠিক আছে, এটি বাংলার নবান্ন পর্বের মতো, আর এটা বাংলার নবান্ন পর্বতের মতো। ত্রিপুরার মলসম সম্প্রদায় নবান্নকে আন্তার বুতার বলে। ঠিক আছে, আর মলসম সম্প্রদায় যারা যারা আছে তারা এই যে মামিংতাং যে নৃত্যটাকে, এটাকে নবান্নটাকে কি বলা হয়, আন্তার বুতার বলে। ঠিক আছে, লোকশিল্প দেখো, আদিম ত্রিপুরাবাসীর বন্য পশু শিকার, পশুপালন প্রভৃতিও সম্পাদন করত। তারা কি করতো, পশুপালন, বন্য পশু শিকার এগুলি সম্পাদন করে থাকতো, যা জীবনের স্বাভাবিক অঙ্গ, যা বিরক্তিকর তা দূর করার জন্য প্রয়োজন ছিল লোক সংস্কৃতি। আর তাদের যে বিরক্তকর বিষয়টা, এটাকে দূর করার জন্য তাদের কাছে প্রয়োজন ছিল লোক সংস্কৃতি আর লোকশিল্পের। ঠিক আছে, বিভিন্ন উৎসবে এই দুইয়ের অপূর্ব মিল দেখা যায়, আর বিভিন্ন উৎসবে এই দুইয়ের অপূর্ব মিল দেখা গিয়েছে, যেমন গড়িয়া পূজা, কার্চি পূজা ইত্যাদি। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সটে কি বলা হয়েছে, এইসব উৎসব উপলক্ষে যেমন নাচ গান অনুষ্ঠিত হয়, তেমনি নতুন বস্ত্র ও তারা পরিধান করে। এইসব গানের পাশাপাশি তারা যেমন নাচ গান অনুষ্ঠিত হতো, তাদের পাশাপাশি তারা কি করতো, নতুন বস্ত্র পরিধান করত। এই বস্ত্র তাদের হাতে তাঁতের তৈরি, আর এই যে বস্ত্রটা পরতো তাদের নিজের হাতের তৈরি। এটি রিশা আর পাঁচরা আদিবাসী রমণীদের পরিবেশিত আদি বস্ত্র। ঠিক আছে, যারা এই বস্ত্রটা পরিধান করতো, এই বস্ত্রটার নাম ছিল রিশা আর পাঁচরা। উপরের অংশটাকে বলা হতো রিশা আর নিচের অংশটাকে বলা হতো পাঁচরা। ঠিক আছে, আবার এইসব বস্ত্রে নানা জাতীয় সূচিকর্মও দেখা যায়। ঠিক আছে, অন্যদিকে নিত্য ব্যবহার্য নানা প্রয়োজনীয় জিনিসও তারা বাঁশ আর বেত দিয়েই গড়ে তৈরি করত। বাঁশ এবং বেত দিয়ে তারা এই জিনিসপত্র গড়েই তৈরি করত। ঠিক আছে, এখান থেকেই কুটির শিল্পের জন্ম, আর এখান থেকেই কুটির শিল্পের জন্ম হয়েছে। ত্রিপুরার কুটির শিল্প যথেষ্ট সুনাম অর্জন করার এটি এক অন্যতম কারণ, আর ত্রিপুরার কুটির শিল্প সুনাম অর্জন করার অন্যতম কারণ হলো এই যে কুটির শিল্প। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো, এখানে বলা হয়েছে দেখো, ত্রিপুরার মেলা ও উৎসব। মেলা ও উৎসব নিয়ে আসে আনন্দ, দুয়ে মুছে নিয়ে যায় ক্ষুদ্রতা, দৈন্য, একাত্মীয় মানে দুঃখ কষ্ট, এগুলি দুয়ে মুছে নিয়ে যায়। যখন মেলা আসে দেখবে সবাই আনন্দ উল্লাসে থাকে। ত্রিপুরাবাসী তার একক সত্তা হারিয়ে বহুত্বের সঙ্গে মিলিত হয়েছে, অর্থাৎ যার যার মেলাটাকে ভুলে প্রত্যেকে মেলাতে একদম সমাবেতভাবে অংশগ্রহণ করে। যেমন মনে করো দুর্গাপূজা আমাদের হিন্দুদের সবথেকে বড় পূজা। এই উৎসবে কিন্তু এখন সবাই অংশগ্রহণ করে। ঠিক সেম যেমন কার্চি পূজা হলো উপজাতিদের একদম সবথেকে বড় পূজা। এই কার্চি পূজাতে আমরা এখন গিয়ে খুব এনজয় করি, ঠিক না? সবাই একদম এই জায়গাতে সমাবেত হই। ত্রিপুরার উৎসবসমূহের বৈশিষ্ট্য বিশ্লেষণ করলে দেখা যায় ত্রিপুরা প্রধানত 4 প্রকার উৎসব, অর্থাৎ ত্রিপুরার মধ্যে 4 প্রকার উৎসব পালিত হয়। ধর্মীয় উৎসব, 2 নম্বর হলো ঋতু উৎসব, 3 নম্বর হলো সামাজিক উৎসব এবং 4 নম্বর হলো জাতীয় উৎসব। ঠিক আছে, আশা করি একদম এই জায়গাটা তোমরা সুন্দর করে বুঝতে পেরেছো। নেক্সটে কি আছে দেখো, নেক্সটে এখানে বলা হয়েছে ধর্মীয় উৎসব। ঠিক আছে, ত্রিপুরার ধর্মীয় উৎসবগুলির মধ্যে সবচেয়ে ব্যাপক হচ্ছে দুর্গাপূজা আর কার্চি পূজা। কার্চি পূজা ত্রিপুরার
আদিবাসীদের এক অত্যন্ত প্রাচীন উৎসব। আর কাচ্চি পূজাটা হলো ত্রিপুরা আদিবাসীদের অত্যন্ত প্রাচীন উৎসব। ঠিক আছে। আষাঢ় মাসের শুক্লা অষ্টমী তিথি থেকে 7 দিন ব্যাপী এখানে 14টি দেবতার আবমূর্তির পূজা হয়। ঠিক আছে, 14টি দেবতার আবমূর্তির পূজা হয়। পুরাতন রাজবাড়ির প্রাণে 14 দেবতার মন্দিরে এই পূজা হয়। ঠিক আছে, এই পূজা উপলক্ষে 7 দিন ব্যাপী এখানে বসে এক বিশাল মেলা। ঠিক আছে, তোমরা প্রত্যেকেই জানো এই যে কাচ্চি মেলাতে যারা যারা গিয়েছো, একদম প্রত্যেক বছর শুক্লা অষ্টমী তিথিতে, আষাঢ় মাসের শুক্লা অষ্টমী তিথিতে এই কাচ্চি পূজা হয়ে থাকে এখানে, এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে গিয়ে মেলাতে আমরা আনন্দ করি। ঠিক পাশাপাশি দুর্গা পূজাও হিন্দুদের কাছে সব থেকে বড় পূজা, তাদের এই দুর্গা পূজাতে সবাই এসে আনন্দ করে। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট কি আছে, সামাজিক উৎসব। ঠিক আছে, ত্রিপুরার সামাজিক উৎসবগুলির মধ্যে বিবাহ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ প্রভৃতি বিখ্যাত সামাজিক উৎসব। আর এগুলি হলো সামাজিক উৎসব। জাতীয় উৎসবের মধ্যে কি আছে, জাতীয় উৎসবগুলির মধ্যে ভারতের স্বাধীনতা দিবস, ভারতের প্রজাতন্ত্র দিবস, নেতাজির জন্মদিন, গান্ধীজির জন্মদিন, শহীদ দিবস, শিশু দিবস ত্রিপুরার মহা ধুমধামে পালিত হয়। ঠিক আছে, ত্রিপুরার মধ্যে মহা ধুমধামে এগুলি প্রত্যেকটাই মহা ধুমধামে পালন করা হয়। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো, নেক্সট এখানে বলা হয়েছে উৎসব ও মেলা। ঠিক আছে, উৎসব ও মেলার মধ্যে কি আছে, সব উৎসবের সঙ্গে যেমন মেলা সংযুক্ত থাকে না, তেমনি আধুনিক যুগে এমন কতগুলি মেলার আবির্ভাব ঘটেছে যেগুলির আগে কোনো উৎসব নেই। প্রধানত ধর্মীয় উৎসবগুলির সঙ্গে মেলা সংযুক্ত থাকে, আবার বইমেলা, পুষ্প মেলা, শিল্প মেলা তেমন কোনো উৎসব থাকে না। প্রধানত সামাজিক ও জাতীয় উৎসবগুলির তেমন কোনো মেলা থাকে না। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো ফ্রেন্ডস, আমরা প্রথমে কনসেপ্টে আলোচনা করেছি। এখন যে কোশ্চেনগুলি হতে পারে একদম 60টা কোশ্চেন, তোমরা মনোযোগ সহকারে দেখো, আশা করি তোমাদের প্রত্যেকেরই কাছে আসবে, এবং যদি ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি তোমাদের প্রত্যেকেরই কমন পড়বে কোশ্চেনগুলি। দেখো 1 নম্বরের কোশ্চেন বলা হয়েছে ত্রিপুরায় মোট কয়টি উপজাতি গোষ্ঠী রয়েছে, তাহলে হবে 19টি হলো উপজাতি গোষ্ঠী রয়েছে। 2 নম্বর, ত্রিপুরার সবচেয়ে বৃহৎ উপজাতি গোষ্ঠী কোনটি, এটা হবে ত্রিপুরী হলো সব থেকে বৃহৎ। ঠিক আছে। 3 নম্বর, ত্রিপুরা কোন উপজাতি লড়াকু প্রকৃতি, ঠিক আছে, এটা হলো জমাতিয়ারা হলো লড়াকু প্রকৃতি। 4 নম্বর, ত্রিপুরার ক্ষুদ্রতম উপজাতি গোষ্ঠী কি, মানে সব থেকে ছোট, মানে নিচু যেটাকে বলা হয় ক্ষুদ্রতম আর কি, বুটিয়া এবং চাইমাল। ঠিক আছে, বুটিয়া এবং চাইমাল এটি হলো সব থেকে ক্ষুদ্রতম। নেক্সট কি আছে দেখো, নেক্সট এখানে বলা হয়েছে 5 নম্বর, উপজাতিদের স্থানান্তর চাষ কি নামে পরিচিত, এটা হবে জুম চাষ নামে পরিচিত। ঠিক আছে। 6 নম্বর, ত্রিপুরার পাহাড়ি অঞ্চলে থাকা উপজাতিরা যে গড়ে বাস করে তার নাম কি, এটা হবে টঙ্গর। ঠিক আছে, টঙ্গর। 7 নম্বর, ত্রিপুরা সম্প্রদায়ের উল্লেখযোগ্য নৃত্যগুলি কি কি, এটা হবে গড়িয়া নৃত্য, মামিতাং হবে, এটা অনেক সময় মামিতাং ও লেবাং বুমানি, এগুলি হলো উল্লেখযোগ্য কি নৃত্য। ঠিক আছে। তারপরে 8 নম্বর, ত্রিপুরা সম্প্রদায়ের কোন নৃত্য নবান্ন উৎসবের সঙ্গে যুক্ত, এটা হবে মামিংতাং হলো নবান্ন উৎসবের সঙ্গে যুক্ত। ঠিক আছে। নেক্সট কি হবে দেখো, নেক্সট এখানে বলা হয়েছে 10 নম্বর, ত্রিপুরীয় সম্প্রদায়ের কোন নৃত্য প্রত্যঙ্গ নিধনের সঙ্গে যুক্ত, এটা হবে লেবাং বুমানি। ঠিক আছে, এটা 11 হবে, নাম্বারটা 11। ঠিক আছে, 11। রিয়াং সম্প্রদায়ের বিখ্যাত লোকনৃত্য কোনটি, এটা হবে হজাগিরি হলো হজাগরি নৃত্য হলো রিয়াং সম্প্রদায়ের বিখ্যাত লোকনৃত্য। ঠিক আছে। চাকমা সম্প্রদায়ের লোকনৃত্য কোনটি, এটা হবে বিজু উৎসব। আর চাকমাদের হলো বিজু উৎসব, প্রত্যেক বছরই পালন করা হয়। 15 নম্বর, লুসাই সম্প্রদায়ের উল্লেখযোগ্য নৃত্য কোনটি, লুসাই সম্প্রদায় হলো চেরাও নৃত্য। ঠিক আছে, চেরাও নৃত্য। ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট 16 নাম্বার কি হচ্ছে, গারো সম্প্রদায়ের উল্লেখযোগ্য নৃত্যগুলি কি কি, এটা হবে ওয়াঙ্গানা, গনা, গ্রিকা, সুয়া ইত্যাদি। ঠিক আছে। 17 নম্বর, জমাতিয়া সম্প্রদায়ের উল্লেখযোগ্য নৃত্য কোনটি, এটা হবে হাদা আক্রা। ঠিক আছে, হাদা আক্রা। 18 নম্বর,
ত্রিপুরী সম্প্রদায়ের কোন নৃত্য হরিণ শিকারের সঙ্গে যুক্ত? এটা হবে মশক বোমানি। ঠিক আছে, মশক বোমানি হলো হরিণ শিকারের সঙ্গে যুক্ত। নেক্সট কি আছে দেখো, আমাদের কাছে নেক্সট আছে হালাম সম্প্রদায়ের উল্লেখযোগ্য নৃত্য কি? এটা হবে হৈ হক নৃত্য, হৈ হক নৃত্য। ঠিক আছে। 20 নাম্বার, ত্রিপুরার শেষ রাজা বীর বিক্রম কিশোর মাণিক্য প্রদত্ত 12টি ক্ষুদ্র হালাম গোষ্ঠী কি নামে পরিচিত? এটা হবে বার্কি হালাম নামে পরিচিত। 21 নাম্বার, ত্রিপুরী সম্প্রদায় ও জমাতিয়া সম্প্রদায়ের উল্লেখযোগ্য উৎসব কোনটি? এটা হবে গড়িয়া উৎসব। ঠিক আছে, এটা হবে গড়িয়া উৎসব। নেক্সট কি আছে আমাদের কাছে দেখো, নেক্সট আছে 22 নাম্বার, গড়িয়া উৎসব কবে থেকে শুরু হয়? এটা হবে চৈত্র সংক্রান্তির দিন থেকে। ঠিক আছে। 23 নাম্বার, উপজাতিতে কোন পূজা সীমানা নির্দিষ্ট করা হয়? এটা হবে কের পূজা সীমানা নির্দিষ্ট করা হয়। ঠিক আছে। মগধের প্রধান উৎসব কোনটি? এটা হবে বিহু চক্র। ঠিক আছে, বিহু চক্র। চাকমা সম্প্রদায়ের উল্লেখযোগ্য উৎসব কোনটি? এটা হবে বিজু উৎসব। ঠিক আছে, এটা হবে বিজু উৎসব। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে 26 নাম্বার, ত্রিপুরার ঐতিহ্যবাহী পূজা কোনটি? এটা হবে কার্চি পূজা। ঠিক আছে, কার্চি পূজা। কার্চি পূজা কোথায় হয়? এটা হবে দেখো পুরাতন আগরতলা দেবতার বাড়িতে। ঠিক আছে, 14 দেবতার বাড়িতে। কার্চি পূজা কবে হয় এবং তা কয়দিন ধরে চলে? তো কার্চি পূজা আষাঢ় মাসের শুক্লা অষ্টমীতে হয়। এই পূজা 7 দিন ধরে চলে। ঠিক আছে। 29 নাম্বার, বাঙালি সম্প্রদায়ের উল্লেখযোগ্য উৎসব কোনটি? এটা হবে দুর্গা পূজা। ঠিক আছে, দুর্গা পূজা। নেক্সট কি আছে দেখো, ত্রিপুরার আদিবাসীদের কয়েকটি উল্লেখযোগ্য বাদ্যযন্ত্রের নাম উল্লেখ করো। এটা হবে চন্দ্রায়ন, কাম, সারেঙ্গি, বাঁশের বাঁশি ইত্যাদি। ঠিক আছে। 2019 সালে পদ্মশ্রী প্রাপ্যকারী তাঙ্গা ডারলং কোন বাদ্যযন্ত্র বাজাতেন? এটা হবে রুসেম বাজাতেন। কোন উপজাতি গোষ্ঠীকে ত্রিপুরা সরকার আদিম উপজাতি গোষ্ঠী হিসাবে চিহ্নিত করেছেন? এটা হবে রিয়াং উপজাতি গোষ্ঠীকে। ঠিক আছে। আদিবাসী রমণীদের রক্ষবন্ধনী বস্ত্রের নাম কি? এটা হবে রিসা। ঠিক আছে, রিসা। নেক্সট কি আছে দেখো, নেক্সট আমাদের কাছে আছে ত্রিপুরার আদিবাসীরা 6 ফুট থেকে 7 ফুট যে গড় নির্মাণ করেন তার নাম কি? এটা হবে টংগড়। ঠিক আছে। 36 নম্বর, ত্রিপুরা আদিবাসীর রমণীদের পোশাককে কয় ভাগে ভাগ করা যায়? এটা হবে 2 ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগের নাম রিসা এবং দ্বিতীয় ভাগের নাম হলো রিকনাই। ঠিক আছে, রিকনাই। নেক্সট কি আছে 37 নম্বর, ত্রিপুরা রমণীদের জনপ্রিয় অলঙ্কারের নাম কি? এটা হবে রাংতাং। ঠিক আছে, রাংতাং। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে, ত্রিপুরার আদিবাসীদের জনপ্রিয় তরকারি নাম কি? এটা হবে গুদক। ঠিক আছে, যেটা আমারও খুব ফেভারিট। 39 নম্বর, ত্রিপুরা আদিবাসীদের উৎসব অনুষ্ঠানে কিসের প্রচলন আছে? এটা হবে মদ পান করার প্রচলন আছে। 40 নম্বর, কি দিয়ে গড়িয়া দেবতার মূর্তি তৈরি করা হয়? এটা হবে বাঁশ দিয়ে গড়িয়া দেবতার মূর্তি তৈরি করা হয়। ত্রিপুরার আদিবাসীরা পুরোহিতকে কি বলে? এটা হবে আচাই। ঠিক আছে, কোনো জায়গাতে অচাই বা আচাই, আমি যেটা পেয়েছি আচাই। তোমরা এটা একটু দেখে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। 42 নম্বর, গড়িয়া পূজা কতদিন ধরে চলে? এটা হবে 7 দিন ধরে চলে। এটা রিপিট হয়েছে কোশ্চেনটা। 43 নম্বর, ত্রিপুরা আদিবাসীরা জুম চাষের ফসল তোলার পর কোন উৎসবে মিলিত হয়? এটা হবে মামিংতাং উৎসবে মিলিত হয়। ঠিক আছে। 44 নম্বর, মামিংতাং উৎসবকে কি বলা হয়? এটা হবে ত্রিপুরা নবান্ন উৎসব বলা হয়। ঠিক আছে, ত্রিপুরা নবান্ন উৎসব বলা হয়। কার্চি দেবতার কোন বংশের কুল দেবতা? এটা কোন বংশের? মাণিক্য বংশের কুল দেবতা। ঠিক আছে। নেক্সট কি আছে আমাদের কাছে দেখো, নেক্সট আমাদের কাছে আছে 46 নম্বর, কার্চি পূজা অন্য কি নামে পরিচিত? চতুর্দশ দেবতার পূজা নামে পরিচিত। ঠিক আছে। নেক্সট কি আছে দেখো, চতুর্দশ দেবতার সকলেই কোন ধর্মের দেবদেবী? এটা হবে হিন্দু দেবদেবী ছিল। ঠিক আছে, হিন্দু দেবদেবী। কোন মাসে কার্চি পূজা অনুষ্ঠিত হয়? এটা হবে আষাঢ় মাসে। ঠিক আছে, আষাঢ় মাসে। কার্চি পূজা কতদিন ধরে চলে? এটা হবে 7 দিন ধরে চলে। নেক্সট 50 নাম্বার, কোন তিথিতে কার্চি পূজা অনুষ্ঠিত হয়? এটা হবে শুক্ল অষ্টমী তিথিতে কার্চি পূজা অনুষ্ঠিত হয়। নেক্সট কি আছে দেখো আমাদের কাছে 51, কের পূজা মূলত কোন পরিবারের? এটা হবে রাজ পরিবারের। কের পূজাটা হলো রাজ পরিবারের। কার্চি পূজা শেষ হওয়ার কতদিন পর কের পূজা শুরু হয়? এটা হবে 14 দিন পরে শুরু হয়।
কের পূজা কি বারে শুরু হয়? এটা হবে শনি অথবা মঙ্গলবারে শুরু হয়। ঠিক আছে, শনিবারে অথবা মঙ্গলবারে শুরু হয়। অতি গোপনীয় অনুষ্ঠিত কের পূজা কিসের ধারক ও বাহক? এটা হবে তান্ত্রিকের ধারক ও বাহক, তান্ত্রিক। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো আমাদের কাছে 56 নম্বর। কের পূজা কোন মহিমাকে স্মরণ করায়? ঠিক আছে, এটা হবে সৃষ্টির মহিমাকে স্মরণ করায়। ভারতে কোন রাজাকে চতুর্দশ দেবতার দেশ বলা হয়? এটা হবে ত্রিপুরা রাজ্যকে। ঠিক আছে, ত্রিপুরা রাজ্যকে। ত্রিপুরার মধ্যে কয় প্রকার বৈবাহিক প্রথা প্রচলন আছে? এটা হবে 2 প্রকার বৈবাহিক প্রথা প্রচলন আছে। জামাই কাটা রীতি সম্পর্কিত, এটা কোশ্চেনটা এসেছিল পরীক্ষাতে তুইমকনানি বিবাহ প্রথার সাথে। ঠিক আছে, অতি গোপনীয় অনুষ্ঠিত কের পূজা কিসের ধারক ও বাহক? এটা হবে তান্ত্রিক পূজা ধারক ও বাহক। ফ্রেন্ডস, এই ছিল আমাদের প্রথম কনসেপ্ট, তারপর কিছু কোশ্চেন নিয়ে আলোচনা। আশা করি তোমাদের কাছে ক্লাসটা অবশ্যই হেল্পফুল হবে। যদি ক্লাসটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই তোমরা ক্লাসটা বিভিন্ন জায়গাতে শেয়ার করতে পারো এবং কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে তোমরা নেক্সট ক্লাস কি পেতে চাও এবং তোমাদের কাছে ক্লাসগুলি কীরকম লাগছে। এবং আরেকটা কথা বলে রাখছি ক্লাসের শেষে, এখনও যারা যারা আমার SM স্টাডি পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে রাখতে পারো একদম টপিক অনুসারে ভিডিও পেতে। তোমাদের যদি কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই এই নাম্বারে ফোন করে জেনে নিতে পারো এবং তোমাদের যদি কোনো নোটসের দরকার হয় অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অবশ্যই জেনে নিতে পারো। তারপর সুস্থ থাকবে এবং ভিডিওটা বিভিন্ন জায়গাতে তোমরা শেয়ার করতে পারো।